কেমন আছো বন্ধুরা? আজকে একটা সুন্দর গল্প লিখে এনেছি তোমাদের জন্য। গল্পটা একটু বড়, তাই বেশি কথা বলবো না। গল্পটাই আরম্ভ করে দিই। তোমরা সবাই ভালো আছো তো? এখন প্রায় বাজে 3:10। তোমরা ভালো থেকো। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তোম- তোমাদের ভালোর ওপর, তোমাদের ভালো রাখার আমরাও ভালো থাকবো, মানে আমিও ভালো থাকবো। যদিও তোমাদের কোনো কমেন্টস সেভাবে পাচ্ছি না। আমি জানি না তোমাদের পছন্দ হচ্ছে কি অপছন্দ হচ্ছে, সেটা অন্তত জানিও। ভিউজ পাচ্ছি প্রচুর, কিন্তু কমেন্ট যে একবারে পাচ্ছি না তা না, পাচ্ছি, কিন্তু আরেকটু বেশি পেলে ভালো হয়, যেটা দিয়ে তোমরা মনের কথা জানাতে পারো যে এইভাবে তোমাদের কিছু কোনো জীবনের কোনো বিশেষ ঘটনা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কমেন্ট বক্সে লিখবে যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমার কিছু বলার আছে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে আমাকে মেসেঞ্জারে। আমি কমেন্ট বক্সে তোমার বা মেসেঞ্জারেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, আর তোমার সেই না বলা কথাটাকে নিয়ে আমি একটা গল্প লিখব। আর তোমাদের যদি কোনো বিশেষ গল্প মনে হয় যে এরকম ধরনের গল্প লিখলে ভালো হয়, সেটাও লিখতে পারি, সেটাও বলতে পারো। জীবনের কথা, মানে জীবন থেকেই তো গল্পটা উঠে আসে। গল্পটা কিন্তু অন্য কিছু না, জীবনের ছোট ছোট ঘটনা থেকেই কিন্তু একটা করে গল্প তৈরি হয়। তা আজকে গল্পটা অনুগল্প নয়, আজকে গল্পটা একটু বড়। গল্পটার নাম হচ্ছে অসমাপ্ত। আজ সকাল থেকেই তুমুল বৃষ্টি, আষাঢ়ের আকাশে যেন মেঘেদের ঠাঁই নেই। শুভম তার ফ্ল্যাটের ছোট্ট গ্রিল ঘেরা বারান্দায় রং তুলি নিয়ে বসে বহুদিন আগের একটা ছবি আঁকার চেষ্টা করছিল। ছবিটা এসেও যেন বারবার হারিয়ে যাচ্ছে, কিছুতেই মনের ক্যানভাসে তাকে ধরে রাখতে পারছে না। বারান্দাটা ছোট হলেও নানান রকম বাহারি ফুলের গাছ এনে সাজিয়েছিল ডালিয়া। শুভম দেখে হেসে ফুলে বলেছিল, অনেক ফুল তো এনে সাজালে, নিজের ফুলটা আনলে না তো। আমার ফুল? কোনটা আমার ফুল? কেন ডালিয়া? উহ, একটা মিষ্টি হাসি দিয়ে বলেছিল, এই ছোট্ট টবের বাগানে অত বড় ফুল কি ফুটবে? ওটা তোমার মনের বাগানে ফুটিয়ে রেখো। দেখো, ভালো করে জল দিও কিন্তু, যেন শুকিয়ে না যায়। আমি তো আমার ডালিয়া ফুলকে ফুটিয়ে রাখতে রোজ অনেকটা করে ভালোবাসার জল ঢালি, তাহলে ফুলটা ঠিক বেঁচে থাকবে। শুভম তুলিটা চিবোতে চিবোতে আনমনে বসে ভাবে, আমি তো আজও জল ঢেলে যাচ্ছি ডালিয়া, তবে কেন আমায় ছেড়ে চলে গেলে? একটু আমাকে বুঝবার চেষ্টা করলে না। শুভম উঠে গিয়ে এক কাপ কড়া কফি বানালো, সঙ্গে দুটো টোস্ট। একটু যেন খিদে খিদে লাগছে। আজকে শরীরটা ঠিক বলছে না। সাঁওতালদের গ্রামে গিয়ে সেবার একটা ছবি আঁকার চেষ্টা করেছিল, সেটা আজও অসমাপ্ত হয়ে পড়ে আছে। তারপর কতবার গেছে সেই পথে, সেই মেয়েটাকে আর খুঁজে পায়নি। খুব এক সহজ সরল এক সাঁওতালি মেয়ে, মাথায় বোঝা নিয়ে বৃষ্টিতে আধভোজা হয়ে মেঠো পথ দিয়ে আসছিল। তার সিক্ত বসন গায়ে ছিল লেপ্টে। তাকে দাঁড় করিয়ে ক্যানভাস আর তুলি বার করে ছবি আঁকতে শুরু করেছিল। তার শিল্পীর চোখে আর কোনো অভিপ্রায় ছিল না। তার লজ্জা ভাঙবার জন্যে তাকে মা বলে ডেকেও ছিল। বলেছিল, তুমি আমার বেটির মতন, আমি শুধু তোমার ছবিটাই আঁকবো। আঁকাটা বেশ কিছু দূর এগিয়েছে, শুধু মুখের ভাবটা ফোটানো তখনও বাকি ছিল। তখনই ডালিয়া এসে দাঁড়ায়। তার দু চোখে তীব্র ঘৃণা যেন ঝরে পড়ছে। ডালিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল,
কিন্তু ডালিয়া তাকে বুঝতে চাইল না। বেরিয়ে গেল ব্যাগ গুছিয়ে। আজও ডালিয়ার সেই সাজানো বাগান একই রকম যত্নে সে সাজিয়ে রেখেছে। আজও তার মনের বাগানে ডালিয়া ফুলই ফুটে ফুটে আছে। ছবিটা অসমাপ্ত থেকে গেছে। তারপর থেকে সে ছবি আঁকে না। মাঝে মাঝে রং তুলি নিয়ে বসে, কিন্তু আঁকা আর হয় না। তার ছবি এখন অন্যদিকে চলে গেছে। এখন সে মায়ের জন্য, নিজের পেট চালানোর জন্য একটা নামকরা অ্যাড এজেন্সিতে গ্রাফিক ডিজাইনার হয়ে আছে। মনে মনে বলে, ডালিয়া, তোমাকে হারিয়ে আমি আমার শিল্পী সত্তাটাকেই ভাসিয়ে দিয়েছি। তুমি জানতেও পারলে না। মিথ্যে দায়ভার আমার ওপর চাপিয়ে দিয়ে তুমি সরে গেলে। হঠাৎ দরজায় বেল বেজে উঠল। শুভম ভাবল, এই বৃষ্টিতে কে আবার এলো। দরজা খুলে দেখল এক সম্ভ্রান্ত ভদ্রলোক ও ভদ্রমহিলা তার দরজায় দাঁড়িয়ে। শুভম খুব অবাক হয়ে গেল তাদের দেখে। ভদ্রলোক হাত জোড় করে বললেন, আমি একজন লেখক, আমার নাম সমীক সেন। শুভম চমকে উঠল তার নাম শুনে। বলল, ও বাবা, কি ভাগ্য আমার, আপনার মতো নামী লেখক আমার দরজায়। আসুন আসুন। ওদের নিয়ে এসে বসালো ঘরে। বসুন। আসলে বুঝতেই পারছেন, একা থাকি তো, তাই সব কিছুই অগোছালো। একা কেন? ডালিয়া থাকে না এখানে? ডালিয়া? আপনারা চেনেন ওকে? হ্যাঁ, আমি যেই কলেজে পড়াই সেখানেই তো ও পড়ায়। আমি ওকে গল্প প্রসঙ্গে বলেছিলাম আপনার কথা, যে আমার যে নতুন বইটা বার হচ্ছে তার প্রচ্ছদটা যদি শুভম রায় করেন, কিন্তু তাকে তো আর আঁকার জগতে খুঁজেই পাওয়া যায় না। তাই শুনে বলল, আপনাদের বলা হয়নি আমি শুভম রায়ের স্ত্রী। তখন ওই তো এই বাড়ির ঠিকানা দিয়ে বলল, যান দেখুন গিয়ে যদি আবার তুলি ধরাতে পারেন। শুভম একটু চুপচাপ থেকে বলল, আমার তো জিজ্ঞেস করা হয়নি আপনারা কফি খাবেন তো। আজ বৃষ্টির জন্য কাজের লোকটা আসেনি, আমারই অপটু হাতে কফি খেতে হবে। আমার বইটার নাম সেই সাঁওতালি মেয়েটা। কাজেই নাম শুনেই বুঝতে পাচ্ছেন বইটার প্রচ্ছদ হবে একটা সাঁওতালদের মেঠো পথ দিয়ে একটি সাঁওতালি মেয়ের ছবি। শুভম কিছুক্ষণ মুখটা নিচু করে বসে থাকলো। তারপর আস্তে আস্তে বলল, মাফ করবেন, আমি এই ছবি আঁকতে পারবো না। আমাকে ফিরিয়ে দেবেন? আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। কিন্তু হঠাৎ শুভমকে চমকে দিয়ে কে যেন বলে উঠল, না, আশাহত হতে হবে না, আপনাদের ছবি উনি আঁকবেন। শুভম তাকিয়ে দেখল ছোট্ট একটি বছর তিনেকের বাচ্চাকে সাথে করে ডালিয়া এসে দাঁড়িয়েছে। বাচ্চাটি ফুটফুট করছে, ঠিক যেন ছোট্ট ডালিয়া। আরো অবাক হয়ে দেখল তার পেছনে সেই সাঁওতাল মেয়েটি, যাকে নিয়ে তাদের ছাড়াছাড়ি, এত মান অভিমান। শুভমের অবাক দৃষ্টির দিকে তাকিয়ে ডালিয়া বলল, গত বছর আমি পাপড়িকে নিয়ে বেড়াতে গেছিলাম আমাদের সেই ফেলে আসা জায়গাটাতে। সেখানে গিয়েই হঠাৎ মৌলির সাথে দেখা। ওই এগিয়ে এসে আমাকে ধরল। আমি প্রথমে চিনতে পারছিলাম না। তারপর মাথা নিচু করে বলল, আমায় কি মাফ করতে পারবে শুভম? এই দেখো, এই তোমার আর আমার ভালোবাসার সেই বাগানের ফুল। ওর নাম রেখেছি তাই পাপড়ি। বলো, এবার তুমি তোমার সেই অসমাপ্ত ছবিটাকে শেষ করতে পারবে তো? না, আর পারবো না। আমার সব রং মুছে গেছে ডালিয়া। আমার বুকের মধ্যে যে ডালিয়াকে বাঁচিয়ে রেখেছিলাম, সেই ডালিয়া এই মুহূর্তে আমার সব শেষ করে দিল। তুমি বিনা দোষে আমাকে বাবা হওয়ার পবিত্র সময় থেকে বঞ্চিত করেছ। এই দুঃখ আমি সারা জীবনেও ভুলতে পারবো না। পাপড়ির জন্যও না। পাপড়ির জন্ম মুহূর্তটাই তুমি আমায় দেখতে দিলে না। আজ 3 বছর পর আমি প্রথম আমার সন্তানের মুখ দেখলাম। একটা মিথ্যে সন্দেহে তুমি আমার জীবন থেকে 3টে বছর কেড়ে নিলে। সব অভিমান কি শুধু তোমার জন্য? আমি মানুষটা কি এতই ভরিফোর? না ডালিয়া, আমার সন্তানকে তুমি 3 বছর স্নেহের অধিকার থেকে বঞ্চিত করেছো। ও কি তোমায় পারবে বড় হয়ে মাপ করতে? ডালিয়া আকুল কান্নায় ভেঙে পড়ল।
কিন্তু শুভম তাকিয়েও দেখল না। এরই মধ্যে হঠাৎ শ্রমিক সেনের স্ত্রী পাপড়িকে কোলে তুলে নিয়ে এসে শুভমের কোলে বসিয়ে দিলেন, আর মেয়েটাও তার ছোট্ট হাতে শুভমকে জড়িয়ে ধরল। শুভম দুহাতে মেয়েকে জড়িয়ে ধরে ভরিয়ে দিল আদরে। শ্রমিক সেন বললেন, কি এবার ছবিটা আঁকবেন তো? না, রং তুলি আর ধরবো না, আমায় মাফ করবেন। আর আপনাদের দুজনের সম্পর্কে বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকে না। তাই আমাদের সম্পর্কটাও ছিন্নমূল হয়ে মাটিতে পড়ে গেছে। পাপড়িকে দেখিয়ে বলল, শুধু এই শেকড়টা থেকে গেছে। এর জন্য ডালিয়া চাইলে এক বাড়িতে থাকতে পারে, কিন্তু মাঝখানের প্রাচীরটা, যেটা ডালিয়া সযত্নে গেঁথে তুলেছে, তার ভাঙা যাবে না। আর তাই ছবিটাও অসমাপ্ত থেকে যাবে। মিথ্যে সন্দেহ হয়তো মেয়েদের হয়, ছেলেদেরও হয়। এটা এটা নিয়ে গল্প লেখা হয় না, কিন্তু সন্দেহটা অনেক সময় মিথ্যে আমাদের না ভুল বোঝার বশে কত সম্পর্ক ভেঙে যায়, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এই যে শুভম বলে আর্টিস্ট, যিনি তার দুঃখটা বললেন, তার বাবা হওয়ার পবিত্র মুহূর্তটা তাকে দেখতে দেওয়া হয়নি। সত্যি তো, সেটা একটা পবিত্র মুহূর্ত। সেই মুহূর্তটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, কি না একটা মিথ্যে সন্দেহের বশে। আগে তো ভালো করে যাচাই করে নিতে হবে, কিন্তু রাগের বশে আমরা কেউই সেটা করি না। তখন সন্দেহটাই প্রবল হয়ে ওঠে। যাক, আর কি বলবো, সবার জীবনেই হয়তো এরকম ধরনের ছোটোখাটো সন্দেহ এসে থাকে। স্বামীকে বা কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখলে, বা স্ত্রীকে কোনো পুরুষের সাথে কথা বলতে দেখলে ভালো লাগে না স্বামী বা স্ত্রীর কারোরই। কিন্তু এটা বোঝা উচিত যে একটা মানুষ শুধু একটু কথা বললেই আহ, সে একবারে মানে যে উম, পরক্রিয়ায় জড়িয়ে পড়ছে তা নয়। কথা তো মানুষ মানুষের সঙ্গে বলতেই পারে, বন্ধুত্ব একটা হতেই পারে, কিন্তু তাই বলে এই নয় যে সে সংসারকে অগ্রাহ্য করে দিয়ে তার সঙ্গে চলে যাচ্ছে। সেটা যখন হবে তখন স্বামী বা স্ত্রী রুখে দাঁড়াবে। সেটা সেই জায়গাটা যে যায় না তা না, সেই জায়গাটা অনেক সময় চলে যায়। কিন্তু সাধারণ বন্ধুত্ব, কথা বলা, কলেজে যে পড়ায় তার কলিগদের সঙ্গে সে তো কথা বলতেই হবে, যে বা যেখানে সে চাকরি করে সে তো কথা বলতেই হবে। এমনকি রোজ কথা বলতে বলতে হয়তো একটা বন্ধুত্ব হতে পারে, চলো একটু কফি খেয়ে আসি, এটাও হতে পারে। কিন্তু তার বেশি না, তার বেশি এগোতে গেলে তখন সেটা স্ত্রী হয়তো জানতে পারে না, স্বামী সযত্নে ঢুকে যায়, এক সময় ডিভোর্সের পথে চলে যায় দুজনে। এরকম এটাই জীবন থেকেই উঠে আসে এসব গল্প। ঠিক আছে, রাখছি।